করোনায় দেশে এক শিশু সহ 7 জনের মৃত্যু। এ নিয়ে মারা গেলেন 152 জন, নতুন শনাক্ত 497। 7টি জেলায় করোনা আক্রান্ত। করোনা পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্দা মোকাবিলায় কৃষি জমির পর্যাপ্ত ব্যবহারের নির্দেশ। কিট বিষয়ে গণস্বাস্থ্যের অভিযোগ ভিত্তিহীন, গাইডলাইন না মানায় কিট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিল না ওষুধ প্রশাসন, সংবাদ সম্মেলনে দাবি। সাভার গাজীপুরের পোশাক কারখানাগুলোতে স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা না মেনেই চলছে কার্যক্রম, শ্রমিকদের নানা অভিযোগ। রাজধানীতে কর্মপরিবেশ নিয়ে সন্তুষ্টি। এবং ভাইরাসের প্রতিরোধকের গুজব রটিয়ে 4 মাসে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে আদা ব্যবসায়ী এবং আমদানিকারকরা। চট্টগ্রামের 32 জনের বিরুদ্ধে অভিযোগ, আর্থিক জরিমানা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতে দেশের করোনা পরিস্থিতির খবর। করোনা ভাইরাসে দেশে মৃত্যুর সংখ্যা 150 ছাড়ালো। সবশেষ গত 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 10 বছরের নিচে এক শিশু রয়েছে। আজও সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকায় 5 জন। এছাড়া সিলেটে 1 জন এবং রাজশাহীতে 1 জন রয়েছেন। একদিনে নতুন 497 জন শনাক্ত হয়েছেন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। 2-1 দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও 4টি কেন্দ্রে করোনা পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়েছে। করোনা যুদ্ধের 51তম দিনে বাংলাদেশ। এরই মধ্যে দেশের 7টি জেলা এখন করোনা আক্রান্ত। সোমবারের অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায় মৃত্যুর সংখ্যা এখন 150 শতাধিক। সবশেষ একদিনে এক শিশু সহ মারা গেছেন 7 জন। আর 3812টি নমুনা পরীক্ষা করে নতুন 497 জন করোনা শনাক্ত হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয় খুব দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো 4টি কেন্দ্রে করোনার নমুনা পরীক্ষা শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুততম সময়ের মধ্যেই তাদের পরীক্ষা কাজ শুরু করবেন এবং আমাদের কোভিড-19 নমুনা পরীক্ষাতে সাহায্য করবেন। কুমিল্লা জেনারেল হাসপাতালে আজকে তারা টেস্টের জন্য মেশিন রান করবেন এবং হয়তো আগামীকাল থেকে তারা পরীক্ষা কাজ শুরু করবেন। তাছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজে অতি দ্রুত সময়ের মধ্যে তাদের পরীক্ষা কাজ শুরু করবেন। ঘরে মানুষ বেশি থাকলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে ধূমপান এবং ক্ষতিকর পানীয় পরিহারের আহ্বান জানানো হয় ব্রিফিংয়ে। যারা ধূমপায়ী আছেন তারা ধূমপান ত্যাগ করুন, কারণ ধূমপান কোভিড-19 আক্রান্তের ঝুঁকি বাড়ায় এবং যে কোনো ধরনের পানীয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনারা এইসব পানীয় পান করা ত্যাগ করুন। খাদ্য তালিকায় ফল ও শাকসবজি রাখতে, বাসি এবং তেল চর্বিযুক্ত খাবার পরিহারের অনুরোধ জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করেছেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। করোনাকালের 51তম দিনে বাংলাদেশ, এবং সেই 8 তারিখ থেকে শুরু, 8ই মার্চ থেকে যখন শুরু, তখন থেকেই কিন্তু আসলে প্রথমে 1, 2, 3, 4 করে, এবং এরপর কিন্তু গত কয়েকদিনের যে পরিসংখ্যান সেটি আমরা দেখছি যে ক্রমেই কিন্তু 300 থেকে 500-র মধ্যে ঘরে এই সংখ্যাটা প্রতিদিন রয়েছে। আমরা যদি 7 দিনের একটু পরিসংখ্যানটা দেখি, 21শে এপ্রিল সেদিনকে কিন্তু ছিল 2948 জন, এবং 26 তারিখে 482 জন, এবং সবশেষ কিন্তু আজকের যে তথ্য সেটি কিন্তু 497 জনে। সবশেষ আজকের যে পরিসংখ্যান যদি দেখি, যে নমুনা পরীক্ষা হয়েছে 3812টি, নতুন করে আক্রান্ত যেটি আগেই বলেছি 497, মোট আক্রান্ত কিন্তু 5913, মোট মৃত কিন্তু 7 জন, এবং এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা 152, এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন গত 24 ঘন্টায় 9 জন। তো এই সুস্থ হওয়ার সংখ্যা যদি বলি, টোটাল কিন্তু 131 জন এখন পর্যন্ত যে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য, সেই তথ্য মতে তারা সুস্থ হয়ে, অর্থাৎ করোনা নেগেটিভ হয়ে তারা বাড়ি ফিরেছেন। এছাড়া আমরা যদি বয়স ভিত্তিক বিভাজন করি মৃতদের, 10 বছরের নিচে কিন্তু গত 24 ঘন্টায় যে মারা গিয়েছে 7 জন, তার মধ্যে কিন্তু 10 বছরের নিচে 1 জন রয়েছে, এবং এ নিয়ে বাংলাদেশে এই এইজ গ্রুপে, অর্থাৎ 10 বছরের নিচে মারা গেল 2 জন। এবং জেলা ভিত্তিক যদি বিবেচনা করি মৃত্যুর, সেটা কিন্তু ঢাকা কিন্তু বরাবরই যেমন বলা হচ্ছে সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থানে,
আজকেও কিন্তু আমরা দেখলাম যে 7 জনের মধ্যে 5 জনই কিন্তু ঢাকার, এবং এছাড়া আরো একজন যে রয়েছেন সিলেটের, অর্থাৎ ঢাকার পাশাপাশি সিলেটে একজন মারা গেছে এবং আর একজন রাজশাহীতে, অর্থাৎ 7 জনের মধ্যে 5 জন ঢাকায়, একজন সিলেট এবং একজন রাজশাহীতে যারা মৃত্যুবরণ করেছেন। তো এই ছিল মোটামুটি আজকে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের মোটামুটি আমার কাছে দেওয়ার মতো সারাংশ। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে অন্তত সেপ্টেম্বর পর্যন্ত দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নিজেদের সুরক্ষিত রেখে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব হলেই সবকিছু খুলে দেওয়ার বিষয়ে ভাববে সরকার। সকালে রাজশাহী বিভাগের 8 জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি। ব্যবসায়ীদের ঋণের সুদ মওকুফের বিষয়েও আশ্বাস দেন সরকার প্রধান। মহা দুর্যোগ করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ পার করছে প্রায় 2 মাস। 1 মাস পেরিয়েছে সার্বিক জীবনযাত্রার স্থবিরতা। এ অবস্থায় মাঠ পর্যায়ে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দিক নির্দেশনা দিতে নিয়মিত ভিডিও কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় সোমবার গণভবন থেকে রাজশাহী বিভাগের 8 জেলার মাঠ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের এই আয়োজন। এতে প্রধানমন্ত্রী বলেন, করোনার ভয়াল থাবা সামলে নিতে সাধ্যমতো কৃষি উৎপাদন চলমান রাখার কোনো বিকল্প নেই। আশ্বাস দেন ব্যবসায়ীদের ঋণের সুদ মওকুফেরও। প্রত্যেক জেলায় কিন্তু কোনো একটা ভালো হাসপাতাল, সেখানে আমরা আইসিইউ ব্যবস্থা করব, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং পর্যায়ক্রমিকভাবে সব জেলায় আমরা করে দেবো। যারা ইতিমধ্যে ঋণ নিয়ে ব্যবসা করেছেন কিন্তু এই করোনা ভাইরাসের কারণে এই কয় মাস সবকিছু বন্ধ দেখে আপনার হয়তো ঋণের সুদ বেড়ে গেছে, সেটার জন্য আপনারা চিন্তা করবেন না। সুদগুলি যাতে স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায় আর কতটুকু আপনারা নিয়মিত দিতে পারেন সেটা বিবেচনা করা হবে। তিনি জানান, নিজেদের সুরক্ষিত রেখে সংক্রমণ কমাতে পারলে ধীরে ধীরে সব খুলে দেওয়ার ব্যাপারে ভাববে সরকার। ঘোষণা দেন, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে খুলবে না কোনো শিক্ষা প্রতিষ্ঠান। যেহেতু যেসব জায়গায় এখনো এরকম করোনা ভাইরাস বেশি দেখা দেয়নি, ধীরে ধীরে আমরা সেই জায়গাগুলি আস্তে আস্তে শিথিল করে দিচ্ছি যাতে মানুষের স্বাভাবিক জীবন যাপনটা করতে পারে। আমাদের স্কুল আমরা এখন খুলবো না, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান একটাও খুলবো না। সেটা আমরা কখন খুলবো? অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল কলেজ সবই বন্ধ থাকবে, যদি না এই করোনা ভাইরাস এখন তখন অব্যাহত থাকে। কারণ যখন এটা থামবে আমরা তখনই খুলবো। সামাজিক নিরাপত্তার বাইরে থাকা করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করে সহায়তা পৌঁছানোর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ বাঁচানোই এখন বড় লক্ষ্য। চিরদিনই অন্ধকার থাকে না, আলো নিশ্চয়ই আসে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ছুটিতে ঘরে বসেই পড়াশোনার কাজে সময় ব্যয় করতে পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, সংকটের এই সময়কে পরিণত করতে হবে সম্ভাবনায়। এক্ষেত্রে সরকার টেলিভিশনের মাধ্যমে দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম আরও বাড়ানো যেতে পারে বলেও পরামর্শ তাদের। আতিকুর রহমান তমালের রিপোর্ট। একসময় জনপ্রিয় ছিল বিটিভির এসব শিক্ষামূলক অনুষ্ঠান। বিদ্যালয়ে শিক্ষকের শিক্ষা গ্রহণের পাশাপাশি এই অনুষ্ঠানগুলো বাড়তি রসদ যোগাত শিক্ষার্থীদের মনোজগতে। কালের বিবর্তেই হোক কিংবা কোচিং সেন্টারের দাপটেই হোক, বিটিভির এসব অনুষ্ঠানের চাহিদা এখন তলানিতে। করোনার কারণে পাল্টে যাওয়া এই সময়ে সব সেক্টরেই চলছে স্থবিরতা। পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকলে এই দীর্ঘ সময়ে কি করবেন শিক্ষার্থীরা? শিক্ষাবিদরা বলছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়ে দূর শিক্ষণের মাধ্যমে চলতে পারে পাঠ কার্যক্রম। টিভির মাধ্যমে সারা দেশে স্কুল কলেজের পাঠ সময়সূচি করে দেওয়া উচিত, যেখানে নাকি আমাদের স্কুল কলেজগুলো জানবে কখন কোন শ্রেণীর কোন বিষয়ে পাঠদান করা হবে। ইউজিসির নির্দেশে বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন শিক্ষা কার্যক্রম চালাতে পারে বলেও মনে করেন এই শিক্ষাবিদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য মনে হয় আর একটু বেশি সুযোগ। তারা তো খুব সহজে টিভি বলি, এমনকি অনলাইন প্রযুক্তির মাধ্যমেও আমরা তাদেরকে শিক্ষাদান করতে পারব। এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দেখতে হবে কতটুকু আমরা করতে পারবো। অবসরকে অবহেলায় না কাটিয়ে তাকে কাজে লাগিয়ে ইতিহাস সৃষ্টির নজিরও বিস্তর। 16 শতকে লকডাউন হয়ে গেল, কারণ দারুণ প্লেগ বেশ কিছুদিন ছিল। তখন শেক্সপিয়ার ঘরে বসে সময়টি নষ্ট না করে 4টি নাটক লিখে ফেললেন, আর নিউটন ঘরে
পড়াশোনা শুরু করতে করতে ওই যে তার আপেক্ষিক তত্ত্ব, আপেলটি উপরে না পড়ে নিচে পড়ে কেন, এই ব্যাপারটিও তিনি আবিষ্কার করে বসলেন। তারা বলছেন এই সময়ে এমনভাবে শিক্ষার্থীরা গড়ে উঠবেন যাতে দুঃসময় কেটে গেলে তারা পিছিয়ে না পড়েন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। কিট বিষয়ে গণস্বাস্থ্যের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর কোনো দেশে র্যাপিড টেস্টের অনুমতি না দেওয়ায় বাংলাদেশ এখনও তা ব্যবহার করছে না। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে তা ব্যবহার করা হবে বলে জানান তিনি। এ সময় অসত্য তথ্য উপস্থাপন করে স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসনকে হেয় করায় গণস্বাস্থ্য কেন্দ্রের সমালোচনা করেন সংস্থাটির মহাপরিচালক। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তকরণ কিট নিয়ে রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এভাবেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের বিরুদ্ধে অভিযোগ করেন প্রতিষ্ঠানটির প্রধান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি অভিযোগ করেন, ব্যবসায়িক স্বার্থ দ্বারা প্রভাবিত হয়ে টেস্টিং কিট অনুমোদনের ক্ষেত্রে গণস্বাস্থ্য কেন্দ্রকে হয়রানি করা হচ্ছে। এর একদিনের ব্যবধানে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ করে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, কিট তৈরিতে সরকারের সব ধরনের সহযোগিতার পরও স্বাস্থ্য বিভাগ ও ওষুধ প্রশাসনকে হেয় করে অপপ্রচার চালাচ্ছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। একটা পর্যায়ে উনি খুবই অবজেকশনেবল একটা কথা বলেছেন, সেটি হচ্ছে যে আমরা কি ঘুষ দেব, ঘুষের প্রশ্নটা কিভাবে এখানে আসে, এটি আপনাদের কাছে আমার প্রশ্ন। এরকম একটা অবজেকশনেবল কথা কিভাবে উনি বলতে পারলেন? তিনি বলেন, রোববার গণস্বাস্থ্য কেন্দ্রকে দেওয়া চিঠিতে ক্লিনিক্যাল ট্রায়ালের সব ধাপ সম্পন্ন করার পরেই টেস্টিং কিট জমা দিতে বলে ওষুধ প্রশাসন অধিদপ্তর, কিন্তু সেটি না করে ট্রায়াল পর্যায়েই তারা কিট হস্তান্তরের চেষ্টা করে। আমরা বলেছিলাম যে এই যে কিটটা, এটি কিন্তু অ্যাপ্রুভ কিট না, এটি হচ্ছে এখন একটা ট্রায়াল পর্যায়ের একটা কিট, এটি তো হ্যান্ড ওভার হয় না। এটি যখন পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হবে তখন আপনারা বড় করে অনুষ্ঠান করেন, সেখানে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটি তো হয় না, সেজন্য আমরা সেখানে যাইনি। এ সময় তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর কোনো দেশকে র্যাপিড টেস্টের অনুমোদন দেয়নি, তবে ভবিষ্যতে র্যাপিড টেস্টের প্রয়োজন পড়তে পারে বলে জানান তিনি। টেস্ট কিন্তু বলা হচ্ছে আরটিপিসিআর যে টেস্ট, সারা পৃথিবীব্যাপী এই আরটিপিসিআর টেস্টের যে টেস্ট কিটের যে সংকট, সেটি হচ্ছে আরটিপিসিআর টেস্ট কিটের সংকট। র্যাপিড কিট টেস্টের সংকট নেই সারা পৃথিবীতে, হাজার হাজার কোম্পানির র্যাপিড টেস্ট কিট তৈরি করেছেন। গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটের সকল প্রক্রিয়া শেষ করে সেটি কাজে লাগানোর ক্ষেত্রে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, পাহাড়ি ঝড়ে ফসল নষ্টের আশঙ্কায় সুনামগঞ্জের হাওরে পুরো দমে চলছে ধান কাটা। দ্রুত করার জন্য ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক মেশিন। করোনা সংক্রমণের মধ্যে দীর্ঘ 1 মাসের বেশি সময় বন্ধ থাকার পর সাভারে প্রায় 3 শতাধিক গার্মেন্টস কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ায় ক্ষুব্ধ তারা। একই অবস্থা গাজীপুরের গার্মেন্টস কারখানাগুলোতেও। সাভারের মোজাফফর হোসেন জয় ও গাজীপুরের রাজিবুল হাসানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সোমবার সাভার আশুলিয়া শিল্প এলাকায় কাকডাকা ভোরে সড়কে দলে দলে নেমে আসেন গার্মেন্টস শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষের নির্দেশে ভোর 5টায় কারখানায় কাজে যোগ দিতে দীর্ঘক্ষণ প্রধান ফটক বন্ধ পেয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় তাদের। আমরা কি নিরাপত্তা ভাই, একটা বাথরুমের শ্রমিক ঢুকে নিজের ভাগে 100-র উপরে, মালিকের নিচে যারা আছে তারা চামচা, ঠিক আছে, তারা শ্রমিকদেরকে হুমকি দিয়ে অফিসে নিয়ে যায়। কেন আমাদের জীবন নিয়ে উন্ডা খেলা সিনেমিনি খেলবে? এদিকে অনেক কারখানায় ছিল না কোনো প্রকার স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা। এতে শ্রমিকরা আপত্তি জানালে হাতাহাতির ঘটনায় পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে অন্তত 10 শ্রমিক আহত হন। পিছন থেকে আইসে আমারে গুলি করছে পুলিশে। ফোন করে ডাটা নিয়ে আসে, আবার ইচ্ছা মতো পুলিশ দিয়ে মার করে, এটা কোন স্বভাব? তবে সামাজিক দূরত্ব না থাকার বিষয়টি স্বীকার করেন মালিক পক্ষ ও শিল্প পুলিশ। এই শিপমেন্টের কারণেই আমাদের খোলা রাখার প্রয়োজন আছে। আমরা তো ওইভাবে ফ্যাক্টরিগুলোতে যে দেখতেছি না যে এটা আসলে আমাদের এখতিয়ারের মধ্যেও না। সাভার ও আশুলিয়ায় ছোট বড় মিলিয়ে প্রায় 1200 শিল্প কারখানা রয়েছে। গাজীপুরে দলে দলে কাজে যোগ দেন গার্মেন্টস শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের হাত ধোয়া সহ সামাজিক নিরাপদ দূরত্বের কথা বললেও খুব অল্প সংখ্যক প্রতিষ্ঠান মানছে এ নিয়ম। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী গাজীপুরে 2072টি গার্মেন্টস কারখানা রয়েছে, আর খোলা রয়েছে প্রায় 500। সাবিত সারওয়ার, সময় সংবাদ। এদিকে রাজধানী চিত্র একেবারেই ভিন্ন ছিল।
চালু হওয়া পোশাক কারখানাগুলোতে করোনা ভাইরাস মোকাবিলায় কর্মীদের জন্য নেওয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা। কর্মপরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন শ্রমিকরাও। অর্ডার থাকায় নিয়ম মেনেই কারখানা চালু করা হচ্ছে বলে জানান মালিকরা। নিরাপদ দূরত্ব এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সোমবার সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানায় প্রবেশ করতে দেখা যায় শ্রমিকদের। কোনো কোনো কারখানায় ঢুকতে পার হতে হচ্ছে জীবাণুনাশক স্প্রে চেম্বার। কোথাও কোথাও দেখা যায় হাত পা ধুয়ে জীবাণুমুক্ত করে তবেই প্রবেশ করানো হচ্ছে শ্রমিকদের। নিরাপদ রাখতে কারখানা মালিকদের এসব উদ্যোগকে সাধুবাদ জানান পোশাক শ্রমিকরা। তাপমাত্রা কতটুকু, শরীরে কোনো ক্ষতি আছে কিনা, তাই থেকে আমরা সব দিক থেকে ফেটে ভালো আছি। 6 ফিট দূরত্ব নিয়ে সবাইকে ঢুকানোর চেষ্টা করছে। ভয় করলে কাজ করতে হবে, কারণ কাজ না করলে তো ইনকাম সোর্স ভালো হবে না। হাত ধোয়াইছে, পা ধোয়াইছে, জুতার ব্যাগ দিচ্ছে। খুব সুরক্ষিত, কোনো সমস্যা হবে না আশা করি। মালিক পক্ষ বলছেন বিদেশি অর্ডার থাকায় বিজিএমই এর সব নির্দেশনা মেনেই চালু করা হচ্ছে কারখানাগুলো। শ্রমিকদের নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিছু কিছু অর্ডার তারা 3 মাস পিছাই দিয়েছে, কিছু কিছু মাল তারা একটা টাইম বেঁধে দিয়েছে যে দ্রুত গতিতে যদি পাঠাইতে পারে তাহলে তারা অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ এটা আবার স্টক হয়ে যাবে। এদিকে এখনো যারা কারখানা খোলেননি তারাও নিচ্ছেন প্রস্তুতি। জীবাণুমুক্ত রাখতে কারখানায় প্রবেশ মুখে বসানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে। যারা ঢাকার বাইরে গেছে তাদেরকে আমরা অনুৎসাহিত করেছি এবং যে কয়জন ঢাকায় ছিল তাদেরকেই হাতে হ্যান্ড গ্লোভস পরিয়ে, আপনার মাস্ক পরিয়ে তাদেরকে সেইভাবে আমরা কর্মস্থলে যোগদান করার জন্য অনুমতি দিয়েছি। কোনো শ্রমিক অসুস্থ বা করোনায় আক্রান্ত হলে প্রত্যেকটি কারখানাকে হটলাইন চালু রাখার নির্দেশনা দিয়েছে বিজিএমইএ। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকা মহানগরীর বিভিন্ন প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট ও রেস্তোরাঁগুলোতে ইফতার বিক্রি করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে কেউ ফুটপাতে বসে ইফতারি তৈরি কিংবা বিক্রি করতে পারবে না। এছাড়া হোটেল বা রেস্টুরেন্টে বসে কেউ ইফতার খেতেও পারবেন না। বিকেলে ডিএমপির ওয়েবসাইট থেকে এ তথ্য জানানো হয়। এছাড়া কাল থেকে দুপুর 2টার পরিবর্তে বিকেল 4টা পর্যন্ত পাড়া মহল্লার দোকান খোলা রাখা যাবে বলেও জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে। করোনা সংক্রমণ রোধে গত 25 মার্চ থেকে দেশের দোকান ও রেস্টুরেন্ট সহ সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একদিকে লকডাউন, রাজধানীতে প্রবেশ কিংবা বের হওয়ায় নিষেধাজ্ঞা, অন্যদিকে গার্মেন্টস সহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলায় মহাসড়কে তৈরি হয়েছে বিশৃঙ্খলা পরিস্থিতি। এক্ষেত্রে মানুষের প্রয়োজনীয়তা নির্ধারণে পুলিশকে পড়তে হচ্ছে হিমশিম অবস্থায়। অন্যদিকে সাধারণ মানুষও পড়ছেন ভোগান্তিতে। আবার এমন পরিস্থিতির ফায়দা নেওয়ার চেষ্টা করছেন অনেকেই। বাইক চালিয়ে মাগুরা থেকে এসেছেন ঢাকায়। পুরো পথে কোথাও বাধার মুখে না পড়লেও গাবতলী চেকপোস্টে আটকে দেয় পুলিশ। এক্ষেত্রে টেক্সটাইল প্রতিষ্ঠান খোলার দাবি বাইক চালকের। রাজধানীতে ঢুকতে চাওয়া মানুষদের অনেকেরই দাবি ছিল কর্মস্থল খোলার। আজকে আমাদের অফিস খোলা, গার্মেন্টসের অ্যাকসেসরিজ আমি কাজ করেছি। তবে অন্যান্য দিনের মতো আজও তুচ্ছ কারণ কিংবা বিনা প্রয়োজনে ঢাকায় ঢোকা বা বের হওয়া মানুষের সংখ্যা ছিল অন্যান্য দিনের থেকে অনেক বেশি। এক্ষেত্রে যানবাহনের বিরুদ্ধে মামলা এবং সাধারণ মানুষকে সতর্ক করে দেয় পুলিশ। আপনি তো কোথাও যাচ্ছিলেন, থেমে গেলেন কেন? থেমে গেলাম সামনে চেকপোস্ট, এই কারণে থেমে গেলাম। যদি সামনে কি হবে না হবে সেই প্রস্তুতি আগে নেওয়ার জন্য থেমে গেল। কোন গার্মেন্টস খোলা, কোন ইয়া খোলা, এটা তো আমরা সঠিকভাবে বলতে পারবো না। তারপর যারা বলতেছে যে তাদের গার্মেন্টস খোলা, আমরা দেখতেছি, তাদের সাথে কথা বলতেছি, কথা বলে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ যে উনি সত্য কথা বলতেছে, তাদেরকে আমরা ছেড়েছি। আর যদি দেখে মনে হচ্ছে যে একটু আমদামদা করতেছে, তখন তাদের আমরা পুশব্যাক করে দিচ্ছি। করোনা সংকট মোকাবিলায় গত 5 এপ্রিল থেকে রাজধানীতে প্রবেশ ও বের হতে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ সদর দপ্তর। করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে জীবনযাত্রা স্বাভাবিক করতে নানা ধরনের সিদ্ধান্ত আসবে, এ কথা ঠিক। তবে বিনা প্রয়োজনে মানুষের যাতায়াত বন্ধ সহ প্রয়োজনীয় কাজে বের হওয়াদের হয়রানি রোধে সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবস্থাপনা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানী গাবতলীতে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ এবং ময়মনসিংহের সৌম্যগঞ্জ মোড় এলাকায় আছেন আমাদের রিপোর্টার হারুন রশিদ। প্রথমে যাব সাদাতের কাছে। ঢাকায় সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু
ঢাকা অর্থাৎ ঢাকা ব্যক্তি পরিবহন এবং পরিবহনের সংখ্যা কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। যে গত কয়েকদিনে পরিবহনের সংখ্যা আমরা অনেক কম দেখেছিলাম, কিন্তু আজকে এই পরিবহনের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। বিশেষ করে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি এই পোশাক কারখানা খোলার ফলে কিন্তু পোশাক শ্রমিকদের প্রায় 10 থেকে 20টির মধ্যে বেশি বাস কিন্তু প্রবেশ করেছে। এর বাইরে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্ব পালন করেন তারা বলছেন যে বেশিরভাগ সময় কিন্তু অন্যান্য সময়গুলোতে ব্যক্তি পরিবহন কম থাকলেও আজকে যারা ঢাকায় এই মুহূর্তে প্রবেশ করছেন সবাই কিন্তু একটাই কথা বলছেন, সেটি হচ্ছে সবাই গার্মেন্টস খোলা, ফলে তারা ঢাকায় কাজে এসে যোগ দিচ্ছেন। ফলে এতদিন যে আইনের কড়াকড়িতে ছিল, ঢাকায় প্রবেশ করতে যে নিষেধাজ্ঞা ছিল, সেটি কিন্তু আর থাকছে না। এর বাইরে ঢাকায় ভিতরে যদি চিত্র বলি, গত কয়েকদিনে ব্যক্তি পরিবহন এবং মোটরসাইকেল কম থাকলেও কিছুক্ষণ আগেও ঢাকার গুলশান, বনানী, মিরপুর হয়ে আমি এই গাবতলীতে এসে পৌঁছেছি। আমি দেখেছি যে প্রচুর সংখ্যক মানুষও কিন্তু এখন এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে এবং বাইরে তারা ঘোরাফেরা করছে। একইভাবে অলিগলির চিত্র কিন্তু অনেক বেশি, অর্থাৎ মানুষ কিন্তু সবাই ঘর থেকে বেরিয়ে আসছে। গত কয়েকদিন সেই সংখ্যাগুলো কম থাকলেও এখন সময় বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে মানুষের বের হওয়ার সংখ্যাও কিন্তু অনেকাংশেই বাড়ছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্ব পালন করছেন বিভিন্ন পয়েন্টে, তারা বলছেন অন্যান্য সময়গুলোতে মানুষকে নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও বর্তমান সময়ে এখন তারা নানা অজুহাত দিচ্ছে, বিশেষ করে গার্মেন্টস খোলার বিষয়টি সবচেয়ে বেশি সামনে টেনে আনছে। এর বাইরে যারা এখন বেরিয়ে আসে সবাই কিন্তু বেশিরভাগ অংশেই কিন্তু রয়েছে কিন্তু নিম্নবিত্ত লোকজনই সবচেয়ে বেশি। তারা বলছেন যে সবাই যারা বেরিয়ে আসেন তারা কিন্তু খেটে খাওয়া মানুষজন এবং বিভিন্ন প্রয়োজনও শুধুমাত্র তারা বলছেন যে বেঁচে থাকার প্রয়োজনে তারা কিন্তু এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে চলে আসছেন। এই ছিল মূলত রাজধানীর গাবতলীর প্রবেশ পথ থেকে। আমার কাছে সবশেষ আমাদের আরেক সহকর্মী রয়েছেন হারুনুর রশিদ ময়মনসিংহে, সেখানকার অবস্থা জানার জন্য চলে যাচ্ছি তার কাছে। ময়মনসিংহের লকডাউন পরিস্থিতির কথা যদি একটু বলি, এটি আসলে দিন যতই যাচ্ছে ততই একেবারেই ঢিমেতাল বা হালকাভাবে চলছে। অর্থাৎ লকডাউন পালনের জন্য মানুষের যেমন আগ্রহ নেই, ঠিক তেমনিভাবেই এখন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও অনেকটা কমছে। আমরা এর আগে লকডাউন শুরুর দিকে যেমন দেখেছিলাম যে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের তৎপরতা ছিল, সেই তৎপরতা কিছুটা কমেছে। এখন শুধু মহাসড়কে চেকপোস্ট রয়েছে এবং সেই চেকপোস্টগুলোতেও কাজ চলছে। একেবারে আগের মতো ঠিক যে কড়াকড়ি পরিস্থিতি সেটি নেই। এখন এই চেকপোস্টের মধ্যেই পুলিশি তৎপরতার মধ্যে আমরা দেখছি যে যানবাহন চলাচল করছে। প্রচুর ব্যক্তিগত গাড়ি, বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার, রিক্সা, অটোরিক্সা, সিএনজি সহ চলাচল করছে এবং মানুষজনেরও চলাচল আছে। আজকে পরিস্থিতি যদি একটু বলি, আমরা দেখেছি যে ময়মনসিংহ নগরীতে প্রচুর রিক্সা চলেছে, মানুষজনের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় বেশ ছিল এবং যে মহাসড়কগুলো আছে সেগুলোতেও যানবাহনের চলাচল বেড়েছে, বিশেষ করে ব্যক্তিগত যানবাহনের অবাধ চলাচল বেড়েছে। পুলিশ সদস্যরা এখানে যে চেকপোস্টগুলোতে জিজ্ঞাসাবাদ করছেন, কিন্তু যারা তাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে যারা বের হয়েছেন তারা চলে যাচ্ছেন এবং কোনো গাড়িকে আমরা এখন পর্যন্ত আটকাতে দেখিনি। কিছুক্ষণ কথাবার্তা বলে তারা চলে যাচ্ছে এবং আমরা খবর পেয়েছি যে এই সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সেনাবাহিনী কাজ করছে, র্যাব সদস্যরা কাজ করছে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কাজ করছেন। আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি এখন পর্যন্ত ময়মনসিংহ নগরীতে ভ্রাম্যমাণ আদালতের 3টি টিম 3জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করেছে এবং 8টি মামলা করেছে এবং 8টি মামলায় 10,700 টাকা জরিমানা করেছে। এবং এইটির কারণ হচ্ছে যে সরকারি নির্দেশ না মেনে দোকানপাট খোলা রাখা এবং সামাজিক দূরত্ব না মানার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং জেলা ট্রাফিক পুলিশ এখন পর্যন্ত 15টি মামলা করেছে যারা অযথা মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করেছে এবং সামাজিক নিরাপত্তা বা লকডাউনের যে নিয়মকানুন যেটি মানেনি, যার কারণে 15টি মামলা করেছেন বলে আমরা জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে হারুনা রশিদ এবং তারও আগে রাজধানীর গাবতলী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। অঘোষিত লকডাউনের 1 মাস পেরিয়ে জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক। ঢাকার রাজপথ, অলিগলি আর বাজার থেকে লকডাউনের লক্ষণ ক্রমেই উধাও হয়ে যাচ্ছে, যদিও কোভিড-19 সংক্রমণ রেখা এখনও ঊর্ধ্বমুখে। 4 থেকে 24 জন। হাজারীবাগ এলাকায় 15 দিনে কোভিড-19 সংক্রমিতের সংখ্যা বেড়ে 6 গুণ।
সঙ্গে পাল্লা দিয়ে কমেছে নিরাপদ দূরত্ব রক্ষার প্রবণতা। এমন বাস্তবতায় প্রতীকী শাস্তি আর উদ্বুদ্ধ করার কার্যক্রম বাড়িয়েছে সেনাবাহিনী, কিন্তু সেই উদ্বুদ্ধকরণ কার্যক্রমের শুরুতেই শুনতে হলো নানা বাহানা। আসলে মানুষ সচেতন না, সবাই একবারে 5-7 জন একসাথে বের হচ্ছে, এক গাড়িতে যাচ্ছে। হয়তো বা এই জন্যই সংক্রমণ কি বেশি এখানে। পিপি তৈরি করি তো একটা পিপি নিয়ে গেছিলাম শিকদার মেডিকেলে। এদিকে সোমবার রাজপথেও দেখা গেছে অঘোষিত লকডাউনের যে কোনো দিনের তুলনায় যানবাহন ও মানুষের বেশি চাপ। নিরাপদ দূরত্ব ব্যবস্থাপনায় আসা বাজারগুলোর পরিস্থিতি সহনীয় হলেও এর বাইরে থাকা বাজার ও অলিগলিতে রাজপথের চেয়েও খারাপ অবস্থা। সেনা টহল অধিনায়ক বলছেন, নাগরিকদের ঘরের বাইরে আসার প্রবণতার সাথে পাল্লা দিয়ে তৎপরতা বাড়াচ্ছেন তারাও। বাজারগুলোকে স্ট্রিক্ট মেজার্সের আওতায় এনেছি, যার ফলে এখানে হচ্ছে গিয়ে দোকানগুলোকে অনেক গ্যাপে গ্যাপে বসানো গিয়েছে। ক্রেতারা অটোমেটিক্যালি সামাজিক দূরত্ব মেনটেন করতে বাধ্য হচ্ছে। প্রতিটি অলিগলিতে আমাদের টহল জোরদার করেছি, আরও ফ্রিকোয়েন্টলি আমরা টহলে যাচ্ছি। যারাই বাইরে বের হচ্ছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের আওতায় আনছি। গেল 15 দিনে রাজধানীর নতুন 85টি এলাকা ও নতুন করে প্রায় 2500 লোক সংক্রমিত হয়েছেন, যা আগের চেয়ে 8 গুণেরও বেশি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। করোনা ভাইরাসে ইউরোপের দেশগুলোতে কমছে মৃত্যুর সংখ্যা। ভ্যাকসিন বাজারে আসতে সময় লাগছে আরও কিছুদিন, জানিয়েছে ব্রিটিশ সরকার। কোনো রকম সংকট না থাকা সত্ত্বেও করোনা ভাইরাসের প্রতিরোধক গুজব রটিয়ে গত 4 মাসে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে আদা ব্যবসায়ী এবং আমদানিকারকরা। এর মধ্যে চট্টগ্রামের 32 আমদানিকারক রয়েছেন বলে জানা গেছে। তারা ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে গেলেও 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে 2 গুদাম মালিককে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনের কাছে পাঠানো তথ্য অনুযায়ী চট্টগ্রামের 32 জন আমদানিকারক গত 4 মাসে 35টি চালানে আদা আমদানি করেছেন প্রায় 3200 মেট্রিক টন, যার আমদানি মূল্য 25 কোটি টাকা। সেই অনুযায়ী প্রতি কেজি আদার দর ছিল 80 থেকে 90 টাকা। কিন্তু করোনা ভাইরাসের অন্যতম প্রতিরোধক গুজব রটিয়ে আদা বিক্রি হয়েছে প্রতি কেজি 350 থেকে 360 টাকা ধরে। প্রতি কেজিতে আয় করেছে 250 টাকা। মূল আমদানিকারক আছে, তাদের লাইসেন্সের ব্যাপারে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, এর জন্য আমরা তাদের যে নিয়ন্ত্রক সংস্থা বাণিজ্য মন্ত্রণালয়, সেখানে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা রিপোর্ট করি। গত কয়েকদিন ধরে খুচরা কিংবা পাইকারি পর্যায়ে আদার সন্ধান মিলছিল না। শেষ পর্যায়ে সেনাবাহিনী এবং ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় খাতুনগঞ্জে, যেখানে পাওয়া গেল অন্যান্য পণ্যের আড়ালে এ ধরনের শত শত টন আদা। মূলত কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর জন্য এই আদাগুলো গুদামে রাখা হয়েছিল। আমদানিকারক এবং গুদাম মালিকেরা পালিয়ে যাওয়ায় গত 2 দিন ধরে খাতুনগঞ্জে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এবং ভ্রাম্যমাণ আদালত। দিনভর অভিযান চালিয়ে পাওয়া যায় 2টি গুদাম। গুদাম মালিকদের 2 লাখ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অন্য ব্যবসায়ী হলেও তারা আদা গুদামজাত করছে, এরকম 2টি দোকান পেয়েছি, 2টি দোকানকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত আদাগুলো প্রতি কেজি 120 টাকা ধরে বিক্রি করে দেওয়া হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বন্যার কবল থেকে ফসল রক্ষায় সুনামগঞ্জের হাওরে পুরো দমে চলছে ধান কাটা। দ্রুত ধান কাটতে ব্যবহার করা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন। সকাল থেকে দেখার হাওর, শনির হাওর ও মাটিয়ান হাওর সহ বিভিন্ন হাওরে ধান কাটা শুরু হয়। কৃষকের পাশাপাশি দ্রুত ধান কাটতে শতাধিক কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন ব্যবহার করা হচ্ছে। তবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন হাওর অঞ্চলের চাষিরা। এ অবস্থায় চলতি মৌসুমে ধান কাটার জন্য সুনামগঞ্জ কৃষি বিভাগকে নতুন করে 45টি কম্বাইন্ড হারভেস্টার ও 27টি রিপার মেশিন দিয়েছে সরকার। চলতি মৌসুমে জেলায় 2,20,000 হেক্টরের মধ্যে 1,61,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। দেশে সাধারণ মানুষের পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন একের পর এক চিকিৎসক আর স্বাস্থ্যকর্মী। তবুও স্বাস্থ্যসেবা দিতে একটুও পিছপা নন কোভিড যোদ্ধারা। রাজধানীর আসগর আলী হাসপাতাল করোনা ভাইরাসে শনাক্ত হয়ে আইসোলেশনে কয়েকজন চিকিৎসক আর স্বাস্থ্যকর্মী, কোয়ারেন্টিনেও রয়েছেন অনেকে। তবুও সচল হাসপাতালের সব বিভাগের কার্যক্রম। করোনাকালে সারা বিশ্বে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীরা, তবু থেমে নেই চিকিৎসা সেবা। দেশেও এরই মধ্যে 350-র বেশি চিকিৎসক আক্রান্ত কোভিড-19-এ। রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি চিকিৎসা কেন্দ্র আসগর আলী হাসপাতালও এর বাইরে নয়।
আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক আর স্বাস্থ্যকর্মী। তবু হাসি মুখে মানুষের সেবা দিয়ে চলছেন সংশ্লিষ্টরা। বলছেন সর্বোচ্চ সুরক্ষা আর সাবধানতা অনুসরণ করে দায়িত্ববোধের তাগিদ থেকে থেমে নেই তাদের প্রচেষ্টা। আপনি যখন যুদ্ধে নামবেন তখন আপনার আহত হওয়ার, এমনকি নিহত হওয়ার সম্ভাবনা থাকবে। এই ঝুঁকিটা আমাদের সবসময়ের জন্য থাকে। আমরা যদি যোদ্ধা হয়ে যদি পিছনে চলে যাই তাহলে আমাদের রোগীগুলো যাবে কোথায়? আমাদের জন্ম তো তখনই সার্থক যখন আমরা এই রোগীদের জন্য কিছু করতে পারি। আমরা তো এই পেশায় এসেছি সেবা করার জন্যই। এখন আমি তো কোনো একটা ডাক্তার যাবে না যে তার রোগীর সেবা সে করবে না। সংকটময় মুহূর্তেও হাসপাতালের দুয়ারে এসে সেবা পেয়ে সন্তুষ্ট রোগী আর স্বজনরা। ওভারঅল আমি স্যাটিসফাইড। আমার সাথে যারা রিলেটেড নার্স বলেন, অ্যাটেন্ডেন্স বলেন, তাদেরকে আমি সঠিক সময় পেয়েছি। ভালো চিকিৎসা পেয়েছি, স্যার তারা ভালো চিকিৎসা দিচ্ছেন, নার্সেরা ভালো ডিউটি করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন কোভিডকালে মানুষের সেবা দেয়া যুদ্ধের সামিল। আর এই সংকটে যতই শঙ্কা থাকুক রোগীদের পাশে থাকতে বদ্ধপরিকর তারা। এই অবস্থায় পলায়ন করার মতো ওই রকম সৈনিক আমি না। আমাদের কার্যক্রম চালিয়ে যাব, আমাদের দায়িত্ব পালন করব, এতে কোনো কম্প্রোমাইজ নেই। আমাদের রোগীদের সুরক্ষা দিয়ে এবং আমাদের সবার সুরক্ষা আমরা রক্ষা করার জন্য যা করণীয় আমরা করছি। রোগীদের তথ্য লুকানোর প্রবণতার কারণেই চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। কোভিড-19 সংক্রমণের এই সময়ে সবচেয়ে ঝুঁকিতে চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীরা। তবু সেবার ব্রত আর দায়িত্বশীলতার তাগিদ থেকে পিছু হটতে নারাজ এই কোভিড যোদ্ধারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে চলমান সংকটে কারা পাবেন রেশন কার্ড তা নির্ধারণে রাজধানীর কোনো এলাকায় ভোটার তালিকাকেই ভিত্তি ধরা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিপাকে পড়েছেন শহরে কর্মরত স্বল্প আয়ের মানুষ। কোথাও টাকা নেয়ারও অভিযোগ উঠেছে। এদিকে দায়িত্বপ্রাপ্ত দুই মন্ত্রণালয় বলছে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে ভোটারের পরিচয় কোনোভাবেই বিবেচ্য নয়। রিপোর্ট মাহমুদ রাকিবের। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী করোনায় লকডাউনের কারণে এপ্রিল থেকে প্রতি সপ্তাহে 1% মানুষ ক্রয় ক্ষমতা হারাচ্ছেন। আগামী জুনের মধ্যে দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের সংখ্যা 30% পৌঁছবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে দেশের প্রায় 5 কোটি মানুষকে 3 লাখ মেট্রিক টন চাল ও 3000 কোটি টাকা অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। 50 লাখ পরিবারকে সরাসরি খাদ্যপণ্য বিতরণ ও 50 লাখকে রেশন কার্ড দেওয়ার ডাটাবেস তৈরির কাজ শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে দেওয়া হবে 333টি করে রেশন কার্ড, যা শুধু ওই এলাকার ভোটাররাই পাবেন। যারা এই জায়গার ভোটার নাম লিখে নিছে, ভোটার আইডি কার্ডের ফটোকপি নিছে, যা আপনারা সাহায্য পাবেন সরকারের থেকে। যারা ভোটার না, তাদের আইডি কার্ড এই এলাকার না, তাদেরকে পাবে না। এখানে তাই কিন্তু আমরা আটকা পড়ছি, মানে আমরা তো কিছুই পাই না সরকারের। আমার এলাকায় যারা ভোটার তাদের লিস্টে আমি করতেছি। এটা অনেকে বলে যে আইডি কার্ড নাই, আমরা কি করব, আমরা তো এলাকার ভোটার না, আমরা কোথায় খাবো। এটা নিয়ে একটু ইয়ের মধ্যে আছি। যদিও দুর্যোগ ব্যবস্থাপনা ও খাদ্য দুই মন্ত্রী বলছেন করোনা মোকাবিলায় ত্রাণ দেওয়ায় কোনো বিভেদ মেনে নেওয়া হবে না। তার এলাকার ভোটার এমন চিঠির কপি দেখাতে বলেন, আমার এলাকায় বাড়ি বাট তাদের ওখানে ভোটার নাই, তাই বলে কি তারা পাবে না? এটা যদি কেউ না দিয়ে থাকে তো এটা অমানবিক। এটা হলো এলাকার কমিশনার যারা তালিকা করতেছে, এটা তাদের অপরাধ। খাদ্য সহায়তা দেওয়ার জন্য এই সংকট মুহূর্তে তালিকা করার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই। যার পেটে খাদ্য থাকবে না, খাদ্য অভাবে যে কষ্ট হবে তাকে তালিকাভুক্ত করতে হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা সময়ের সাথে সাথে নিশ্চয়ই এই সমন্বয়হীনতা কেটে যাবে। তবে তাদের শঙ্কা, দারিদ্র্যসীমার নিচে থাকা দেশের সকল জনগোষ্ঠীকে যদি এই ত্রাণ কার্যক্রম কিংবা রেশনিং কার্ডের আওতায় আনা না যায়, তাহলে করোনা পরবর্তী সময়ে দেশে এ নিয়ে প্রশ্ন দেখা যেতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ইউরোপ, আমেরিকা সহ উন্নত বিশ্বে করোনার স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় অন্যতম হাতিয়ার বিমা। তবে বাংলাদেশে মহামারীতে কোনো ভূমিকা নেই বিমা খাতের। এমন অবস্থায় অর্থনীতি বিশ্লেষকরা বলছেন সেবার নিশ্চয়তা নিয়ে এগিয়ে আসতে হবে কোম্পানিগুলোকে। দেখুন সাজিদ রাজুর রিপোর্ট। ইউরোপ, আমেরিকা জুড়ে লাখো মানুষ আক্রান্ত করোনা ভাইরাসে, কিন্তু চিকিৎসার খরচ নিয়ে ভাবতে হচ্ছে না কাউকেই। এই দুর্যোগে আক্রান্তদের ব্যয় মেটানোর নিশ্চিত অবলম্বন স্বাস্থ্য বিমা। পিটারসন সেন্টার ও কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন এক বিশ্লেষণে দেখিয়েছে, যুক্তরাষ্ট্রে শুধু করোনা চিকিৎসায় রোগী প্রতি বিমা কোম্পানিগুলোকে গড়ে $20,000 পর্যন্ত খরচ করতে হচ্ছে। যাদের বিমা করা নেই তাদের করোনা চিকিৎসার বিষয়টি পলিসিতে অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। জার্মানি সহ ইউরোপের দেশগুলোতে বিমার আওতায় থাকা। জার্মানির ক্ষেত্রে বলতে পারি যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পুরোপুরি এই করোনা ক্রাইসিসের সময় চিকিৎসা সেবাটা কভার করছে। ইন্স্যুরেন্স পলিসি থাকলে সেটা সব জায়গায় মোরলেস কভার করে। তবে ব্যতিক্রম বাংলাদেশ। করোনা ছড়িয়ে পড়ার পর একে একে বন্ধ হয় দেশের
বেসরকারি হাসপাতালগুলো। সেই সঙ্গে বন্ধ হয় বিমা কোম্পানিগুলোর সেবাও। দুর্দিনের স্বাস্থ্যসেবা পাওয়ার আশায় যারা বিমা করেছিলেন, বেসরকারি হাসপাতালগুলো বন্ধ হওয়ার কারণে তাদের সে আশার গুড়ে বালি। বিমা সংশ্লিষ্টরা বলছেন, সরকারি হাসপাতালের সঙ্গে তাদের কোনো কার্যক্রম না থাকায় এই লকডাউনে কেবল জরুরি কিছু সেবা চালু রেখেছেন তারা। আমাদের আসলে কোনো সরকারি হসপিটালের সাথে সেই ধরনের ক্যাশলেস এগ্রিমেন্টটা নাই। আমরা ইমার্জেন্সি কিন্তু সার্ভিসগুলো চালু রেখেছি, যদিও আমাদের অফিস বন্ধ। তবে কি করোনার মতো ঝুঁকিতে কোনো অবদানই রাখতে পারবে না দেশের বিমা খাত? এমন প্রশ্নের উত্তরে অর্থনীতি বিশ্লেষক বলছেন, সময় এসেছে এ খাতকে ঢেলে সাজানোর। স্বল্প মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী একটা প্ল্যান দরকার। বিমা শিল্পের সাথে যারা জড়িত আছে এদের ভিতরে ঝামেলা আছে। এরা বিমা আর ওই কারণ বাজারে তরকারি বিক্রি করে নগদ প্রফিট করা, এর ভিতরে কোনো ডিফারেন্স বোঝে না। শুধু সরকারি প্রচেষ্টায় করোনার মতো মহামারী ঠেকানো যাবে না জানিয়ে তারা বলছেন, সরকারি বেসরকারি যৌথ উদ্যোগের সময় এসেছে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে অনলাইনে সেবা দেবে নির্বাচন কমিশন। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে কথা জানান নির্বাচন কমিশনের পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। এছাড়াও জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ, জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ, জাতীয় পরিচয়পত্র সংশোধন সহ বেশ কিছু সেবা প্রদান করা হবে বলেও জানান তিনি। আমরা ইতিমধ্যে সমস্ত কার্যক্রম গ্রহণ করেছি এবং সেবা দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। যে কেউ আমাদের যে সেবার কথা বলবো সেই সেবা এখনই তারা পেতে পারবে এবং সেই সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আর দ্বিতীয়, ইতিপূর্বে যারা আবেদন করেছে সেই আবেদন যেগুলো বিভিন্ন কারণে আবেদনগুলো সমাধান করা সম্ভব হয়নি, সেগুলো আমরা উদ্যোগ গ্রহণ করেছি। গত বৃহস্পতিবার মানবদেহে পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক। তবে এই ভ্যাকসিন সহসায় আসছে না বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। বিস্তারিত জানাতে এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শোয়েব, পুরো বিশ্ব করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে চলছে এবং এই যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত তালিকায় আমেরিকা, এরপরে রয়েছে ব্রিটেন। ব্রিটেনের গত যে সবশেষ একদিনে যে মৃতের সংখ্যা 413, এ নিয়ে সর্বমোট যে মৃতের সংখ্যা 20,732 এবং আক্রান্ত হয়েছে গত একদিনেই সবশেষ যে 4,463, এ নিয়ে কিন্তু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,52,000 সংখ্যাটা কিন্তু অনেক বিশাল। 15,000 লোক কিন্তু প্রতিদিন ব্রিটেনে প্রবেশ করছেন, যাদের মধ্যে আমেরিকা, চায়না এবং ইউরোপের বিভিন্ন দেশের যাত্রীরাও রয়েছে। এবং সরকার হয়তো ভাবছেন যে তাদেরকে হয়তো অন্যান্য দেশের মতন 14 দিন কোয়ারেন্টাইনে থাকা একটা চিন্তা ভাবনা করছে। এবং এই যে মৃত্যুর মিছিল অনবরত, এই মৃত্যুর মিছিল কিন্তু 1.5 শতাধিক বাংলাদেশি মারা গিয়েছে বলে আমরা সামাজিক এবং যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং হয়তো সবাই আশা করছে খুব শীঘ্রই হয়তো করোনা ভাইরাসের যে যুদ্ধ, এই যুদ্ধ হয়তো ব্রিটেন জয়ী হতে যাচ্ছে। এই ছিল করোনা ভাইরাস থেকে সর্বশেষ খবর। লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব কবির। ইতালিতে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। এই অবস্থায় কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান এবং দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে দেশটিতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন। করোনার কারণে ক্ষতির মুখে পড়েছেন তারাও। আলাদা কোনো আর্থিক প্রণোদনা তো নয়ই, উল্টো দু একটি ক্লাব ছাড়া এখনও বিপিএল এর পার্টিসিপেশনের মানির কোনো অর্থই বুঝে পায়নি ক্লাবগুলো। তাই তো করোনার এই ক্রান্তিকালে দ্রুততম সময়ের মধ্যে ফেডারেশনকে সেই অর্থ পরিশোধের আহ্বান তাদের। বিষয়টি আমলে নিয়ে বাফুফে বলছে, স্পন্সর জটিলতার কারণেই এতদিন দেয়া হয়নি অংশগ্রহণকারী ফি, যা পরিশোধ করা হবে দ্রুততম সময়ের মধ্যেই। সময়টা যে বড্ড অসময়। মাঠে নেই খেলা, এতে যতটা না বিপাকে ফুটবলাররা, তার চেয়েও বেশি বিপাকে ক্লাবগুলো। আলাদা করে বললে নিচের সারির ক্লাব। এমনিতেই প্রতিটা মৌসুমে দল গড়তেই হিমশিম খেতে হয় রহমতগঞ্জ, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা কিংবা উত্তর বাড়িধারার মতো ক্লাবগুলোকে। ক্যাসিনো কেলেঙ্কারির পর যে তালিকায় যোগ হয়েছে মোহামেডান, আরামবাগের নামও। তবে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। তহবিল থেকে যদি কোনো রকমভাবে এই ক্লাবগুলোকে এই দুঃসময়ে সাহায্য সহযোগিতা করা যায়, তাহলে সেটা আমি মনে করি এই ক্লাবগুলোর জন্য অনেকটাই তাদের জন্য হেল্পফুল হবে। সালাম মসজিদ সাহেব আমাকে ব্যক্তিগতভাবে বলতেন যে আপনি চিন্তা করেন না, আপনাদের জন্য একটা
অবশ্যই একটা স্পেশাল ঈদ দেখবো। সেই জন্য বলছিলেন উনি আমাদের ঈদ দিবে, কিন্তু আমাদের ওই দেওয়া পর্যন্তই, এখন আমরা কিছু পাইনি। অল্প টাকা দিয়েছে, এ পর্যন্ত 2 লাখ টাকা দিয়েছে, এরপরে আর কোন টাকা দেওয়া হয়নি। ক্লাবগুলোর দাবির সঙ্গে একমত ফেডারেশনও। তবে এখনই আর্থিক প্রণোদনা না হলেও দ্রুততম সময়ের মধ্যেই দলগুলোকে পার্টিসিপেশন মানি পরিশোধ করা হবে বলেও জানান ফেডারেশনের কর্তা ব্যক্তিরা। অন্য যারা পার্টিসিপেশন মানি পায়নি তাদেরকে আসলে পার্টিসিপেশন মানি দেওয়ার ব্যাপারে বাফুফের উদ্যোগ অব্যাহত থাকবে এবং আমরা চেষ্টা করব সবাইকেই এই পরিস্থিতিতে কিছুটা হলেও, সেটা যদি 2 লাখ টাকা করে হয়, কিছুটা পার্টিসিপেশন মানি দেওয়ার। বাস্তবতা বলছে শেষ পর্যন্ত লিগের বাকি ম্যাচগুলো মাঠে গড়ানো অনিশ্চিত। তাই তো লিগ না হলেও পার্টিসিপেশন মানির পুরো অর্থই পরিশোধ করার ইঙ্গিত দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। মাহবুব রিমন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। করোনায় দেশে এক শিশু সহ 7 জনের মৃত্যু, এ নিয়ে মারা গেলেন 152 জন, নতুন শনাক্ত 497, 7টি জেলায় করোনা আক্রান্ত। করোনা পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্দা মোকাবিলায় কৃষি জমির পর্যাপ্ত ব্যবহারের নির্দেশ। সামাজিক দূরত্ব বজায় রেখে কাল থেকে রাজধানীর প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলো ইফতার সামগ্রী বিক্রি করতে পারবে, জানানো পুলিশ। ফুটপাতে বসানো যাবে না কোনো দোকান। কিট বিষয়ে গণস্বাস্থ্যের অভিযোগ ভিত্তিহীন, গাইডলাইন না মানায় কিট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিল না ওষুধ প্রশাসন, সংবাদ সম্মেলনে দাবি আন্তরিক সরকার। এবং ভাইরাসের প্রতিরোধকের গুজব রটিয়ে 4 মাসে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে আদা ব্যবসায়ী এবং আমদানিকারকরা। চট্টগ্রামের 32 জনের বিরুদ্ধে অভিযোগ আর্থিক জরিমানা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।